আবার মুরব্বী হিসেবে এখন দুনিয়ার কুখ্যাত সুদখোরকে আনার চেষ্টা চলতেছে বাংলাদেশে। তাতে জানেনই আপনারা কার কথা বুঝাইলাম। উনি আবার নোবেলের গোড়ার ডিম পাইছে একটা। এই নাস্তিকগুলো ইসলামপন্থী আলেম ওলামাকে তো মানুষই মনে করে না, আমেরিকার থেকে সুদখোর আনতেছে। প্রিয় দর্শক, এই ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী এমন একজন মানুষ যিনি প্রতিদিন নতুন নতুন আলোচনা সমালোচনা জন্ম দিতে ওস্তাদ, এবং তিনি কিন্তু কাফের ফতোয়া দিতেও একদম ওস্তাদ। যে কোনো সময় যে কাউকে কাফের ফতোয়া দিয়ে দিতে পারে। ডক্টর ইউনূস সাহেব বলেছেন আওয়ামী লীগকে নাকি নিষিদ্ধ করা হয়নি, সাময়িক সময় তাদের কার্যকলাপ বন্ধ রাখা হয়েছে। এই ব্যাপারে আপনার মূল্যবান মতামত কি? এখন নিষিদ্ধের পর এখন যদি বলা হয় নিষিদ্ধ করা হয় নাই, ইউনূস সাহেব বুড়া মানুষ, ৮৬ বছর বয়স, ওনার আসলে এর চেয়ে বেশি করারও কিছু নাই। আপনি এই ইনায়েতুল্লাহ আব্বাসীকে কাকে কাকে কাফের ফতোয়া দিতে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যতক্ষণ পর্যন্ত না দ্বীনকে গ্রহণ না করবেন, দ্বীনের শাসন প্রতিষ্ঠিত না করবেন, ততক্ষণ পর্যন্ত হাজারো সংস্কার আর একটা নোবেল বিজয়ী না ৫০টারে এনে বসায় দিল, দেশের কোনো পরিবর্তন হবে না, সম্ভব না। কৌতুক করে আমি বলি আরেক উপায় আছে। যদি ১ মাসের জন্য বাংলাদেশের রাজনীতির দায়িত্বটা উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিমকে দেওয়া হয়, কিম জন এমন একটা জঙ্গলি প্রেসিডেন্ট পৃথিবীতে নাই। ওর আইন কানুন সব উদ্ভট। ওর বাবা মারা গেছে, নিয়ম করছে ৭ দিন কেউ হাসতে পারবে না, হাসলে গুলি। ও নিয়ম করছে ওর মেয়ে ওর বোন যেরকম চুল কাট করছে ওইরকম কেউ করতে পারবে না, করলেই গুলি। মানে ওর সর্বনিম্ন শাস্তি গুলি। ফেসবুকে এইসব ভিডিও দেখে ইনায়েতুল্লাহ আব্বাসী হাজার হাজার মানুষের সামনে সেই ফেসবুকের গুজবগুলো মাহফিলে ছড়াচ্ছে। এই জন্য ওনাকে হেলিকপ্টার ভাড়া করে লক্ষ লক্ষ টাকা খরচ করে এতিম সন্তানদেরকে দিয়ে চান্দা কালেকশন করিয়ে ওনার এই বক্তব্য শোনার জন্য। দেশ তো এতটাই এতিম হয়ে যায় নাই যে কোনো একজন সুদখোর কিংবা সুদের কারিগরকে আনতে হবে আমাদের। ইউনূসকে সুদখোর বলায় অনেকে খেপছেন আমার বিরুদ্ধে। আরে ভাই, সুদখোরকে সুদখোর বলছি, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। প্রিয় দর্শক, আজকের আলোচনা হচ্ছে ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী উনি ডক্টর ইউনূস সম্পর্কে এমন এমন উদ্ভট মন্তব্য করে থাকেন। শুরু থেকে আমরা দেখছি ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী ডক্টর ইউনূসের সম্পর্কে এমন এমন বক্তব্য দেন, ওনাকে সুদখোর ঘুষখোর এই সেই, মানে এই নোবেল কোনো নোবেলই না, এই নোবেল জাস্ট একটা মজার খেলনার মতো। মানে এই নোবেল, উনি যে ডক্টর ইউনূস যে একজন নোবেল প্রাপ্ত একজন মানুষ, সেটার কোনো মূল্য ওনার কাছে নেই। মানে উনি জাস্ট এই নোবেল টোবেল এগুলোরে মানে কিছু মনেই করে না, এগুলো যে নোবেল না কি, এরা মানে খেলনার মতো একটা। আজকে নয়, ২০০৬ সালে আমাকে ওআইসির ফ্যাকাল্টির সদস্য করার প্রস্তাব এসেছিল, আমি আগ্রহ করি নাই। আমি মনে করি এটা আমার জীবনের একটা ভুল ছিল, আমার সেই পদটা নেওয়া দরকার ছিল। ইউনূস সাহেব কি করবে, বুড়া মানুষ, বয়স ৮২ বছর, এ যে ঠিকঠাক বসে আছে এই তো বেশি, ঠিক কিনা? আপনারা যদি উৎপাত করেন, এ কিন্তু হঠাৎ সকালে একদিন উঠে দেখবেন ফ্লাইট ধরছে। আমি কাউকে ছাড়ি না। প্রধানমন্ত্রী যখন ভুল কথা বলেছে আমি তার ভুল ধরেছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা দেখব এই ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী উনি ডক্টর ইউনূসকে কতভাবে ছোট করার চেষ্টা করছেন। বারবার প্রত্যেকটি ভিডিও ফুটেজ, প্রত্যেকটি ওয়াজ মাহফিলে গিয়ে ওয়াজ মাহফিলে মানুষ ওনাকে নেয় দিনের কথা শোনার জন্য, এত এত টাকা পয়সা খরচ করে ওনাকে হেলিকপ্টার ভাড়া করে অনেক সময় নেয়। তো এত টাকা পয়সা খরচ করে মানুষ নেয় দিনের কথা শোনার জন্য, ইসলামের কথা শোনার জন্য, হাদিস কোরআন থেকে কথা শোনার জন্য। সেখানে উনি ডক্টর ইউনূসের নোবেল নিয়ে টানাটানি করে এক ভাব। মানে প্রত্যেকটা ভিডিও ফুটেজ দেখি, মানে প্রত্যেকটা মাহফিলে উনি ডক্টর ইউনূসকে কিভাবে এই নোবেলটা উনি নেবে না কি করবে, মানে নোবেল নিয়ে এক কথায় নোবেল নিয়ে টানা হেঁচড়া শুরু করেন উনি। আর মিজানুর রহমান আজহারীর মতো আলেমদেরকে কাফের ফতোয়া কতবার দিছেন উনি, তার তো কোনো ঠিক নেই। প্রত্যেক কথা মিজানুর রহমান আজহারীকে পর্যন্ত কাফের ফতোয়া দিয়ে দেন। তো চলেন আমরা একটু ওনার কিছু উদ্ভট বক্তব্য, যেই সব বক্তব্য মানে দেখলে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন। উনি নোবেল বিজয়ী, উনিই সব, আর কেউ না। নোবেল বিজয়ী মানে ডক্টর ইউনূস, আর নোবেল বিজয়ী হয়েছে সেটা সে অপরাধ করে ফেলছে, এমন একটা অবস্থা। আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব, প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, অবশ্যই একটি কমেন্ট করবেন।
আপনার যদি ভালো লাগে সেটাও কমেন্ট করবেন, আপনার যদি খারাপ লাগে সেটাও অবশ্যই কমেন্ট করবেন। যতক্ষণ পর্যন্ত না দ্বীনকে গ্রহণ না করবেন, দ্বীনের শাসন প্রতিষ্ঠিত না করবেন, ততক্ষণ পর্যন্ত হাজারো সংস্কার আর একটা নোবেল বিজয়ী না 50টারে এনে বসায় দিল, দেশের কোনো পরিবর্তন হবে না, সম্ভব না। কৌতুক করে আমি বলি, আরেক উপায় আছে। যদি 1 মাসের জন্য বাংলাদেশের রাজনীতির দায়িত্বটা উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিমকে দেওয়া হয়, কিম জন এমন একটা জঙ্গলি প্রেসিডেন্ট পৃথিবীতে নাই। ওর আইন কানুন সব উদ্ভট। ওর বাবা মারা গেছে, নিয়ম করছে 7 দিন কেউ হাসতে পারবে না, হাসলে গুলি। ওর নিয়ম করছে ওর মেয়ে ওর বোন যেরকম চুল কাট করছে ওই রকম কেউ করতে পারবে না, করলেই গুলি। মানে ওর সর্বনিম্ন শাস্তি গুলি। আরে বাংলাদেশে যদি আপনারা কোনোটাই না নেন, ইসলামী শরিয়া আইন না নেন, যেটায় মুক্তি ইহকালেও পরকালেও, এটা যদি না নেন, এই পশ্চিমা সভ্যতা দিয়া রাজনীতি দিয়া দেশ ঠিক করা যাবে না। দেশ ঠিক করার আরেক উপায় আছে, উত্তর কোরিয়ার পাগলাটার এনে বসায় দেন। ও তো বসেই বড় বড় অপরাধী যেগুলো আছে বাংলাদেশের, জাতীয় পর্যায়ে চোর, দুর্নীতিবাজ, এগুলো শাস্তি তো আর জেলে নিবে না। সাবার স্মৃতিসৌধে নিয়া মিনা কি এটা স্মৃতিসৌধের মাথায় বসায়া কবে ট্যাঙ্ক চালায় দাও। প্রিয় ভাইরা, মাঝখানে একটু কৌতুক করলাম। জঙ্গলি শাসন তো মানুষের সমাজে চলে না, জঙ্গলে চলে, ঠিক না? আমাদের দেশে যারা বুদ্ধিজীবী, ইসলাম সম্পর্কে তাদের ধারণা মোটেও নাই, বুঝলেন? আমাদের দেশে যারা রাজনীতি করে তাদেরও ইসলাম সম্পর্কে কোনো ধারণা। এজন্য দেখবেন বাংলাদেশে যারা প্রচলিত রাজনীতিবিদ তাদের সাথে আলেম ওলামার দ্বন্দ্ব লেগেই আছে, কারণ ওই যে রাজনীতিবিদ গুলো ইসলামকে সঠিকভাবে জানে না। এই জন্য আলেমদের সাথে তাদের দ্বন্দ্বটা মতাদর্শের। প্রচলিত রাজনীতিবিদ মনে করে আমি একটু কোরবানি করলাম, নামাজ পড়লাম, ঈদগাহে যেয়ে ভাষণ দিলাম, একটু দান খয়রাত করলাম, আমি তো ইসলাম মেনেই চলছি। কথা বলেন, কথা বুঝতেছেন? ইউরোপে আমেরিকাতে যারা রাজনীতি করে, নেতৃত্ব দেয় দেশ ও সমাজের, 3টা বিষয় তারা পড়াশোনা করে। কয়টা? প্রথম হচ্ছে হিস্ট্রি, 2 নাম্বার হচ্ছে থিওলজি, 3 নাম্বার হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, ইতিহাস, ধর্মতত্ত্ব আর রাষ্ট্রবিজ্ঞান। এই 3টা যে পড়ে সে লোকটাই ইউরোপ আমেরিকায় রাজনীতিতে আসে। ইউরোপ আমেরিকা